CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফ্ল্যাগ অফ করে এলএইচবি কোচযুক্ত শিলচর আগরতলা ট্রেনের সূচনা করলেন সাংসদ কনাথ, পরিমল ও দীপায়ন। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মতিনগরে ভুবন পাহাড়ের পাদদেশে ব্যাঘ্র শাবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। গভীর রাতে দক্ষিণ মোহনপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকানঘর। বারখোলায় সড়ক নিরাপত্তায় চেকিং ও হেলমেটবিহীন চালকদের সচেতনতা পুলিশের। এখন আসছি বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হল এলএইচবি কোচযুক্ত শিলচর আগরতলা ট্রেনের। এদিন শিলচর রেলওয়ে স্টেশনে রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ এবং শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হাত ধরেই হয় ট্রেনটির ফ্ল্যাগ অফ। ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এনএফরেলের এরিয়া ম্যানেজার বিকে মিনা, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, স্টেশন সুপার আইসি বিক্রমজিৎ নাথ। এতদিন শিলচর আগরতলা শিলচর ট্রেনটিতে ছিল আইসিএফ কোচ। আজ থেকে যুক্ত হল যাত্রী স্বাচ্ছন্দ্য সহ আধুনিক সুবিধা সম্পন্ন এলএইচবি কোচ। সেটা সড়ক পথে আমরা ধরি, সেটা যদি রেল যোগাযোগের ব্যবস্থা আমরা ধরি, 2014 আগে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা কি ছিল আমরা সবাই জানি। এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাননীয় নরেন্দ্র মোদীজি বিশেষ করে সাধারণ মানুষের জন্য যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাকে কিভাবে উন্নত করা যায় এবং তার মাধ্যমে জনসাধারণকে কিভাবে সেই স্বাচ্ছন্দ্য দেওয়া যায় তার জন্য উনি প্রচেষ্টা শুরু করলেন। আমরা জানি যে আমাদের এই উপত্যকায় গজ কনভার্সনের যে কাজ, যেটা মিটার বেস থেকে ব্রড গজ কনভার্সনের যে কাজ, সেটা 1996 সালে সেটা শিলান্যাস হয়েছে। এবং আমাদের দুর্ভাগ্য এটা যে পরবর্তী সময়ে এই গজ কনভার্সনের জন্য আমাদেরকে 18 বছর অপেক্ষা করতে হবে। এবং এই 18 বছর অপেক্ষা করার পেছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজ করেছে। তৎকালীন যে সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, তাদের এই উপত্যকার প্রতি তাদের যে বৈমাতৃশ্রদ্ধের মনোভাব ছিল সেটা কাজ করেছে। বিভিন্ন লবি এখানে কাজ করেছে যাতে বরাক উপত্যকা এই যোগাযোগ ব্যবস্থায় যাতে উন্নত না হয়, কারণ যোগাযোগ ব্যবস্থায় যখনই কোনো অঞ্চল উন্নত হয়ে যাবে তখন সেই অঞ্চলের যে অর্থনৈতিক যে উন্নয়ন যেটা সেটা ত্বরান্বিত হয়। এবং সেখানে নানা ধরনের প্রচেষ্টা করে এটাকে রূপ করে রাখা হয়েছিল। এবং আমরা সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন শাসন ক্ষমতায় আসেন, 1 বছরের মধ্যে যে গজ কনভার্সনের কাজ যেটা কমপ্লিশনের জন্য 18 বছর লেগেছিল, তা 1 বছরের মধ্যে সেটা শুরু হয় এবং ব্রড গেজে ট্রেন চলাচল বরাক উপত্যকাবাসী সেই সৌভাগ্য অর্জন করে। নতুন বছরের 1 জানুয়ারি শিলচরবাসীকে বেশ কয়েকটি প্রকল্প উপহার হিসেবে শিলান্যাস ও উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার শিলচর পূর্ত বিভাগের অধীনে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পাম্প সংলগ্ন মৌরা সিংহ পথের এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন পিডব্লিউডি শিলচর উধারবন আঞ্চলিক সড়ক বিভাগের অধীনে মুখ্যমন্ত্রী নগরীয় পথ নির্মাণ প্রকল্পের MMNPNA মাধ্যমে এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। 2023-24 অর্থ বছরের অধীনে 14.75 লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, উড়ালপুল নির্মাণ করা হবে। এলিভেটেড করিডোরে 280টা পাইল 12 থেকে 15 মিটার পাশ থাকবে। তিনি জানান, শিলচর ন্যাশনাল হাইওয়ের পাশে থাকা 2টি ড্রেন নির্মাণ করা হবে। এর ফলে জল নিষ্কাশন ব্যবস্থা সচল হবে। আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় আমি উত্থাপন করি, আর এই বিধানসভায় উত্থাপন করার পরবর্তীকালে যেসব সমস্যা সরকার সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে
আর এক এক করে সমাধান করার চেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার করে যাচ্ছে। আমি আপনাদের যদি বলি তাহলে সম্পূর্ণ রাত্র চলে যাবে। উল্লেখযোগ্য শিলচর বিধানসভার কিছু কাজ বলে আমি আমার কথা শেষ করব। সংযুক্ত হয়, কিন্তু এই দুটা খাল যদি আপনি দেখেন তাহলে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট যেখান থেকে শুরু হয়, বাদিকে যেখান থেকে মুরগি টুরগি বিক্রি হয়, বা কান দিকে যেখানে শিব মন্দির রয়েছে, এই দুটা খালের অবস্থা কিন্তু করুণ অবস্থা। এই দুটা খাল যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি তাহলে এই ন্যাশনাল হাইওয়ে যত গলি রয়েছে, দাসকরণের ভেতরের যত গলি রয়েছে, আর আমাদের লিঙ্কুর আর সোয়া রোডের একটা পার্ক, এত বড় বৃহৎ অঞ্চলের যে জমাজলের সমস্যা, সেই সমস্যাকে আমরা চিরতরে মুক্তি দিতে পারবো। সেই লক্ষ্যে কিন্তু বিগত দিন কেউ কাজ করেন। আমরা লক্ষ্য করেছি যে পৌরসভাতে ভারতীয় জনতা পার্টির সরকার পাত্রে একবার হয়েছে, দুবার হয়েছে, একবার সম্পূর্ণকাল হয়নি, আর একবার সম্পূর্ণকাল হয়েছে। তার আগে কংগ্রেস শাসিত সরকারের সময় পৌরসভাগুলো এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের লক্ষ্যে কিছু করেনি। মতিনগর সংলগ্ন ভুবন পাহাড়ের পাদদেশে ভুবননগর এলাকায় বাঘরু শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। প্রাণী বিশেষজ্ঞদের কাছে ছবি পাঠিয়ে শনাক্ত করা হয় প্রাণীর প্রজাতি। এটাকে লিওপার্ড নামের এক ধরনের বন্য বিড়াল বলে শনাক্ত করেন প্রাণী বিশেষজ্ঞরা। তবে শুধুমাত্র বন বিভাগের বিট অফিসারের পাঠানো ছবি দেখে বন্যপ্রাণীর প্রজাতি শনাক্তকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন একাংশ। যদিও বাঘ সদৃশ্য মৃত প্রাণীটিকে লিওপার্ড বলে শনাক্ত করা হয়েছে, তবুও ফরেস্ট আইনে বন্যপ্রাণীর মৃত্যু ঘটলে তার ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে। তবে সোনাই মনিয়ার খালের বন সংমণ্ডলের মতিনগর বিটের অফিসার আশরাফ হোসেন মজুমদার প্রাণীটির মরণোত্তর পরীক্ষা না সেরেই পুনরায় মাটিতে পুঁতে দেন। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বিট অফিসার আশরাফ হোসেন মজুমদার। বিশেষ সূত্রে খবর পেয়ে আমি ভুবননগর পার্ট 3-তে খবর পেয়ে এসেছি। এখানে আওয়ার পর আমরা শুনলাম যে এখানে লিওপার্ড ক্যাট একটা গতকালকে স্থানীয় মানুষরা পেয়েছে মরা অবস্থায়। সেটা দেখে আমি শনাক্ত করতে পারলাম, ওয়াইল্ড লাইফ বিভাগকে জানিয়ে ওরা ওটা শনাক্ত করেছে যে এটা লিওপার্ড ক্যাট। এরপরে ওইখানে স্থানীয় মানুষ লইয়া আমি এখানে আপনার ডিসপোজ করে নিলাম। প্রথমে আপনি কি শুনেছিলেন? ওটা আমি শুনেছি এটা বিলে বাঘ বলে মানুষের খবর দিয়েছে আমাকে তার মোবাইলের মাধ্যমে। তারপর আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছি। সে জায়গাটার নাম হলো আপনার ভুবননগর পার্ট 3। সেখানে উপস্থিত হয়ে আমি ওটা গতকালকেই ওখানে একটা গাঁথা করে সেখানে গাঁথা করে ওরা মাটি দিয়ে করে দিয়েছিল। তারপর আমি ওটা আজকে আওয়ার পরে আমার সঙ্গে মিডিয়া বাইরে এসেছে, ওরা সেখান থেকে গাঁতটা কুড়ে ওটা বের করে দেখলাম যে সেটা বাঘ নয়, সেটা হলো লিওপার্ড ক্যাট। সেটা আমার ওয়াইল্ড লাইফ মাধ্যমে সেটা শনাক্তকরণ করেছে। এটা তো বনজ জন্তু। এটার কি কোনো ময়নাতদন্ত হবে না? না, তদন্ত এটা তো তারা মরা পেয়েছে গ্রামবাসীরা ওখানে। এটা তো স্কুলের রাঁধুনিয়ে দেখছে পয়লা, এরপরে হাল্লা করছে তো বাচ্চাগুলা দৌড়াই আইসে, এরপরে মাস্টার আইসে, তো মাস্টারে বাচ্চারা দিয়া আবার পাঠাইছে আমরা বাড়ি থেকে কুদালা নিয়া, তো বাচ্চা এটা গেছে অত বড় বড় বাচ্চা। আচ্ছা, এটা কি স্কুল আসলো? এলপি। গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 2টি দোকানঘর। ঘটনাটি ঘটেছে সোনাই থানার অন্তর্গত দক্ষিণ নবমপুর 7ম খণ্ডে। দেখুন সবিশেষ। বুধবার গভীর রাতে আচমকা দাউ দাউ করে আগুনের লেলিহানের খবর পেয়ে ছুটে আসেন দোকানের মালিক সহ স্থানীয়রা। এতে অগ্নি নির্বাপককে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়
কাপড় চোপড় ও গ্রোসারির 2টি দোকান। এতে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গ্রোসারি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। 2:30 সময় হঠাৎ একটা আওয়াজ উঠিছে। তো আওয়াজ উঠিলে নিজেও ঘুম থেকে হঠাৎ আকস্মিক ভাবে উঠিছি। উঠে আইয়া দেখলাম যে এই দোকানটা দুটা দোকান দাও দাও করে আগুন লেগেছে। তখন সাধারণ মানুষের দ্বারা নিবানো সম্ভব নয় দেখে তড়িঘড়ি আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি। ফায়ার ব্রিগেড কর্মীরা আনুমানিক 30 মিনিট পরে এসেছেন। তখনই প্রায় জলে শেষ হয়েছে। তো বর্তমানে এই দোকানের মালিক হইল আব্দুল আজিজ লস্কর, আর এই দোকানের মালিক হইল আকবর হোসেন লস্কর। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অনেক টাকা। এই গ্রোসারি দোকানদার যেটা, এটা একবারে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে। আর আব্দুল আজিজ লস্কর যেজন বিগত কয়েকদিন পূর্বে তার একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে প্রায় পঙ্গু হয়েছে। তাই বর্তমানে তার পরিবার নিয়ে বাঁচাবো কঠিন হয়েছে। তাই আমি আমাদের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি। আর এই দোকানের অ্যামাউন্টটা প্রায় 60 থেকে 65 লাখ টাকা হবে। আর এই দোকানের প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার গ্রোসারি মাল হবে। তো আমি বর্তমানে আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়কের দৃষ্টিগোচর করি। আর আমি বর্তমানে আমরা সোনাই সমষ্টি বিধায়কের দৃষ্টিগোচর করি আর যে নিশ্চয় দুটো পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তাছাড়া আমাদের ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি। আর তাছাড়া আমাদের আসাম সরকারের সুনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি। আর 1 জানুয়ারি 2026 ইংরেজি নববর্ষের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে বরখলা থানার ওসি কুলেন্দ্র ফুজুরির উদ্যোগে শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ডলু বরখলা কালভার্ট পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে 31 ডিসেম্বর বুধবার ও 1 জানুয়ারি বৃহস্পতিবার। সকাল সন্ধ্যায় ছোট বড় গাড়ি, অটোরিকশা ও বনভোজনের গাড়ি, বাইক চালকদের থামিয়ে অনুসন্ধান করা হয়েছে। চেকিং এর মূল উদ্দেশ্য হল নববর্ষের উৎসবমুখর পরিবেশে মদ্যপান সম্পর্কিত সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। এদিন ওসি কুলেন্দ্র হুজুরি বলেন, নববর্ষের আগে অনেকে অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালান, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। এই চেকিং এর মাধ্যমে আমরা চালকদের সচেতন করছি ও সতর্কতা জ্ঞাপন করছি। এছাড়া হেলমেট না পরা বাইক ও স্কুটি চালকদেরও আটক করে পুলিশ কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন এবং আগামীতে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। যিখিনি হেলমেট পিন্ধা নাই সেইখিনি আমি ৰিটাৰ্ণ কৰিছোঁ গাড়ীখিনি, আৰু লগতে যিখিনি মদ খাই গাড়ী চলাইছে সেইবিলাকক চাই চেক কৰিছোঁ, যিখিনি একো পোৱা নাই যাব দিয়া হৈছে। আৰু লগতে পিকনিক স্পটবিলাকত যিখিনি আহিছে ড্ৰাইভাৰখিনি, তেওঁলোকে যাতে কোনো মদ পানী খাই ড্ৰাইভিং নকৰে, কোনো এক্সিডেণ্ট নহয়, সেইখিনি কাৰণে সতৰ্কতা অৱলম্বন কৰা হৈছে। মানে এই আমাৰ বৰখলাটো হৈছে পিকনিক স্পটৰ এটা গুৰুত্বপূৰ্ণ জেগা। আমি অলৰেডি আমি এটা জেগাত চেকিং কৰি থকা নাই, তেনেকৈ আমি 3-4টা জেগাত ভগাই লৈছোঁ পাৰ্টি হিচাপে বৰখলা থানাৰ পৰা। জেগাই যে পিকনিক স্পটৰ পৰা সেইখিনি আছে, আৰু পিকনিক স্পটবিলাকত গৈ আমি সেইটো মানে কৈছোঁ, মানে কোনো ড্ৰাইভাৰ যাতে মদ পানী নাখায়, যাতে সেইখিনি সতৰ্কতা অৱলম্বন কৰা হৈছে, যাতে কোনো এক্সিডেণ্ট নহয়, যাতে এইটোৱে এতিয়ালৈকে সফল আছে আপোনালোক। ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা আয়োজন করল শ্রীভূমির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চার্নিক। দেখুন সবিশেষ। শহরের ডিএসএ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সংস্থা আয়োজিত কার্যক্রমে প্রায় 350-র মতো প্রতিযোগী সামিল হয়ে নিজের সূক্ষ্ম প্রতিভা মেলে ধরেন। ইংরেজি নববর্ষ প্রেক্ষিতে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ সংগঠন কর্মকর্তাদের। লুকায়িত প্রতিভাকারীদের বের করতে গিয়ে আসার আরেক পদক্ষেপ। শীতের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে 300-এর ওপর অঙ্কন শিল্পীরা তাদের ডাকে ছুটে আসেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আগামীতে প্রতিযোগীদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী সংগঠনের প্রত্যেক কর্মকর্তারা। জগদীশচন্দ্র বণিক, শঙ্কর বণিক, সুবীর বরণ রায়, শরদিন্দু দাস প্রমুখ ব্যক্তিত্বরা ক্যামেরার সামনে নিজেদের মত পোষণ করেন। আমাদের এই অভিজ্ঞতা আপনাদের সহযোগিতাই হয়েছে। আপনারা আজকে সাড়া দিয়েছিলেন বলেই আমরা আজকে এই জায়গায় বুঝতে পেরেছি। যাই হোক, আমরা আগামী দিনেতে আরও বড় করে করার ইচ্ছা। আমরা নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক রয়েছেন। আমি প্রথমে ইংরেজি নববর্ষের বলে জানাতে সবার শুভেচ্ছা জ্ঞাপন করে চারণিকের পক্ষ থেকে। চারণিকে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিগত 44 বছর ধরে, আমরা আশা রাখবো যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে অনুষ্ঠান চালিয়ে যেতে পারি।
ছাত্রলীগের যে মুখ্য উদ্দেশ্য আমাদের শিশুদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিভা যে মানসিকতা গড়ে উঠছে, সেই প্রতিভা যেন আমরা ভবিষ্যৎ দেখতে পাই এবং সেই প্রতিভার মাধ্যমে ওরা যেন প্রতিষ্ঠিত হবে সেই ধারণা নিয়ে ছাত্রলীগ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আজকের এই শীতের মরশুমে এরা আমাদেরকে ছাত্রছাত্রী তথা অভিভাবকরা সাহায্য করছেন, তার জন্য ছাত্রলীগকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে অবশ্য সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই চারণিক আয়োজিত বসিয়াকু প্রতিযোগিতার সফলতার জন্য সবাইকে আমি সংস্থার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের রিপোর্টার জয়দাকে এই ঠান্ডার মধ্যে এই অনুষ্ঠানে এসে কভার করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখছি আগামী দিনেও করিমগঞ্জবাসী তাদের শিশুদের এরকম অনুষ্ঠানে নিয়ে আসবেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করবেন। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এই বছরও সোনাইয়ের বোয়ালজুড়ের খানকায়ে রামপুরীতে অনুষ্ঠিত হবে ৩৩তম তরিকতের বাৎসরিক মেহফিল। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার এ নিয়ে আয়োজিত সভায় আগামী ৫ ফেব্রুয়ারি দিনভর মাহফিলের প্রস্তুতি তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যরা। এতে তারা জানান, শাহ সুফি মৌলানা জমির উদ্দিন লস্কর সাহেবের পৌরোহিত্যে উরুস মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত হয়ে নসিহত পেশ করবেন। অনুষ্ঠানে উপস্থিত হতে ধর্মপ্রাণ লোকদের আহ্বান জানানো হয়। উপস্থিত আছি বলজুদি সাহেব কিবলা মাদ্রাজিলুল আলীকে সম্মুখে রেখে। আপনারা সবাই জানেন আগামী ৫ই ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক তথা আসাম রাজ্যিক আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান সভাপতি, বিশিষ্ট আলিমে দিন, ইসলামিক চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা শাহ সুফি জমিরুদ্দিন লস্কর সাহেব বলজুদি সাহেবের বাড়িতে খানকায়ে রামপুরীতে আমরা বসে আছি। আগামী ৫ই ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় অতীতে যেভাবে চলে আসছে ঠিক তদ্রূপ আগামী ৫ই ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খানকায়ে রামপুরী বোয়ালজুদ শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন হযরত রামপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং বুজুর্গানে দিনের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুস শান এক মেহফিল। এই মেহফিলে সর্বস্তরের উলামায়ে আহলে সুন্নাত এখানের মধ্যে উপস্থিত থাকবেন। আমরা আপামর জনসাধারণকে দাওয়াত দিচ্ছি এই মুবারক মেহফিলে আপনারা সবাই উপস্থিত থেকে দিন এবং আখিরাতের অশেষ সওয়াব হাসিল করবেন। তৎসঙ্গে এই মেহফিলে আমাদের বোয়ালজুদি সাহেব কিবলা বিশ্ব শান্তি কামনায় দোয়া দান করবেন। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময় উপযোগী আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিলচর টাউন ক্লাবের ৭২তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে গতকাল টাউন ক্লাব ময়দানে খো খো খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলাতে মোট ৮টি দল যোগদান করেছিল। ২ বিভাগে প্রতিযোগিতা চলে, দেখুন সবিশেষ। সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর অবশেষে অরুণাচল এসএস এর সাথে বেঙ্গল বয়েজ ক্লাবের ফাইনাল খেলা হয়। এই খেলাতে ২০-১৭ পয়েন্টে বেঙ্গল বয়েজ ক্লাবকে হারিয়ে অরুণাচল এসএস জয়ী হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বৈদ, ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর ও ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানের প্রথমে মুখ্য অতিথিকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। পরে অতিথিরা রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন।
এ বিষয়ে মুখ্য অতিথি মূলচাঁদ বৈদ ও অন্যান্যরা বক্তব্য রাখেন। দেখলাম এই খেলা আবার যদি এরকম উন্নতি করে সেই যারা এই পুরানো খেলা আমাদের আবার জাগৃত হবে। আমি যারা জিতেছে খেলা, যারা খেলেছে, যারা জিতেছে সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাই। আর ভালো করে খেলা আরো যেন সুস্থ থাকে, এই খেলা আগে বাড়তে থাকে। আমি এই কাজ করে কাউন্ট ক্লাবের সবাই ব্যক্তিগত ধন্যবাদ জানাই। বিসিএল ক্রিকেট লিগ সেশন 3 নিয়ে এক সাংবাদিক সম্মেলন। গত বছরের ন্যায় এবারও বরখলায় শুরু হতে চলেছে 9A সাইড নৈশ বিসিএল লিগ শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক সংলগ্ন কালভার্টের খেলার মাঠে। বিসিএল আয়োজক কমিটির প্রত্যেকেই ক্রিকেট লিগটির নিয়মকানুন নিয়ে আলোচনা করে সংবাদ মাধ্যমের কাছে খেলার সম্পূর্ণ নিয়মকানুন তুলে ধরেন। আগামী 19 জানুয়ারি থেকে বরখলায় অনুষ্ঠিত হবে বিসিএল ক্রিকেট লিগ। বরখলায় শিলচর হাফলং মহাসড়কের নিকটবর্তী মাঠে অনুষ্ঠিত হবে বরখলা ক্রিকেট লিগ টুর্নামেন্ট। বরখলা তেমাথায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আয়োজক কমিটির সদস্যরা। গত 2 বছর থেকে বরখলা ক্রিকেট লিগ আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতাকে বজায় রেখে আমরা এইবারও সিজন 3 আয়োজন করতে যাচ্ছি। তো মূলত এটা একটা 9A সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে কিছু আপডেট আজকে আমরা তুলে ধরছি সংবাদ মাধ্যমের সামনে। যেন আমাদের গত 2টা সিজন হয়েছিল বরখলা, পুরাতন বরখলার হিসেবে, এটা এলএসসি বেস টুর্নামেন্ট। গতিকে গত 2 সিজন আমরা শুধু পুরানো বরখলার হিসাবেই আমরা আয়োজন করেছিলাম। কিন্তু এবার যেহেতু ডিলিমিটেশনের নতুন বরখলার এরিয়া কিছু যুক্ত হয়েছে, তাই এটা বরখলা এলএসসি পুরাতন এবং নতুন দুটো মিলিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি এবার। এই যে ডিলিমিটেশনের যে এরিয়া নতুনভাবে ঢুকছে এবং যে পুরানো এরিয়াটা কাটা পড়ছে, উভয় জিপির প্লেয়াররা অংশগ্রহণ করতে পারবে। তাই আয়োজক কমিটি এইবার টিম 12টা টিমের অংশগ্রহণ চাচ্ছে। এই কারণে যে বরখলা যেহেতু অল নিউ, উভয় এরিয়াকে কভার করা হচ্ছে, প্লেয়ারের সংখ্যা বাড়বে যাতে প্লেয়াররা অংশগ্রহণ করতে পারে, খেলার সুযোগ পায় প্রতিভাবান প্লেয়াররা। তাই টিমের সংখ্যা 8 থেকে বাড়িয়ে 12 করা হয়েছে। তো এইখানে ইতিমধ্যে বলেছেন সহসভাপতি জহুরুল ইসলাম বড়ভূইয়া যেন প্লেয়ার রেজিস্ট্রেশন আগামীকাল থেকে খুলে দেওয়া হবে, একটা গুগল লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে প্লেয়াররা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চান তারাও 10 তারিখের ভিতরে আবেদন করতে পারে। তো ফ্র্যাঞ্চাইজি রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 15,000 টাকা এবং অকশন ভ্যালু টিমের থাকবে, টোটাল অকশন ভ্যালু থাকবে 12,000 টাকা। টোটাল ক্যাশ প্রাইস আনুমানিক 1.5 লাখ টাকার মতো থাকবে এবং এটা এই টুর্নামেন্টের আনুমানিক ব্যয় হচ্ছে প্রায় 4 লাখ টাকা এবং এটা শুধু স্পন্সর বেসড টুর্নামেন্ট। যারা ব্যবসায়ী এবং পলিটিক্যাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন যারা স্পন্সর করে, এদের এই স্পন্সরের ডোনেশনের মাধ্যমে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। তাই যারা এখানে স্পন্সর করতে ইচ্ছুক ক্রীড়াপ্রেমী এবং যুবকদের স্বার্থে মাঠমুখী করার যে সুযোগ এই প্ল্যাটফর্মের মধ্যে দেওয়া হয়। তাই যারা ব্যবসায়ী এবং সমাজসেবী, সোশ্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন এবং পলিটিক্যাল পার্সন যারা স্পন্সর করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটাই ছিল। আরেকটা উল্লেখ করতে হচ্ছে যে গত 2টি সিজনে আমরা কিছু ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছ থেকে আপত্তি পেয়েছিলাম যে কিছু প্লেয়াররা, যেটা আমরা নিয়ম মতে যেটা অকশন ভ্যালু হয়, অকশনে যে প্রাইস ভ্যালুটা থাকে একটা প্লেয়ারের, ওইটাই ফ্র্যাঞ্চাইজি মালিক দিয়ে থাকে। কিন্তু আমরা কিছু কমপ্লেন পেয়েছি, কিছু প্লেয়াররা এক্সেস ডিমান্ড করেন, এটার বাইরেও একটা নিয়ম আছে যেন অকশন ভ্যালু ছাড়াও ফ্র্যাঞ্চাইজি মালিকরা আওয়া যাওয়ার ভাড়া, গাড়ি ভাড়া বা খাবার দাবার এগুলো দিয়ে থাকেন সাধারণত। কিন্তু এছাড়াও অনেক কিছু ডিমান্ড করেন এক্সেস, যেটা আমি প্লেয়ার রেজিস্ট্রেশন করার আগে প্লেয়ারকে অনুরোধ করবো যেন আপনারা বুঝে শুনে রেজিস্ট্রেশন করবেন। কারণ অ্যাক্সেস যদি ডিমান্ড করেন তাহলে আমাদের রুল মতে আমরা ওই প্লেয়ারের এগেনস্টে করে অ্যাকশন নিতে বাধ্য হব। তো আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে রেজিস্ট্রেশন করবেন। এখানে শুধু প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে রেজিস্ট্রেশন করলে হবে না। এখানে এই মঞ্চটা শুধু তৈরি করা হয়েছে যেন আপনারা যাতে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারেন, এই উদ্দেশ্যে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।